শোনো, আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই। আমার কিন্তু ছেলেই লাগবে। আর যদি মেয়ে হয় তাহলে না তোমার কোনো মূল্য থাকবে, না ওই শিশু। আমার উত্তরাধিকারী শুধু ছেলেই লাগবে। তুমি এসব কি বলছো? ছেলে হোক বা মেয়ে, এটা তো সৃষ্টিকর্তার দেয়া। শোনো না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি একটু পাশের গ্রামে দায়ী মহিলাকে খবর দাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে রেখো আমার কথা। মালতীর ভাই বাইর থেকে রামুর সব কথা শোনে। রামুকে দেখে মালতীর ভাই গাছের আড়ালে লুকিয়ে পড়ে। দাইমা, ও দাইমা, বাড়িতে আছেন? তাড়াতাড়ি চলুন, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে রে রামু? এমন করে ডাকছিস কেন আমাকে? তোকে এত অস্থির লাগছে কেন? দাইমা, আমার স্ত্রীর প্রচণ্ড প্রসব বেদনা উঠেছে, খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো আমার বাড়িতে। রামুর কথা শুনে দাইমা আর দেরি না করে তাড়াতাড়ি রামুর বাড়িতে গেল। এই সব কিছু মালতীর ভাই আড়াল থেকে দেখছে। মেয়ে সন্তান জন্মাবার পর মালতীর ভাই মেয়েটিকে দায়ী মহিলার কাছ থেকে নিয়ে যায়। দায়ী ঘরে গিয়ে দেখে মালতীর আরও একটি মেয়ে হয়েছে। দাইমা, আমার মেয়েটিকে বাঁচান, নইলে আমার স্বামী আমার মেয়েকে মেরে ফেলবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে রক্ষা করো। মা, আমি জানি তোমার স্বামী ছেলে সন্তান চায়। আমি তোমাকে একটা উপায় বলতে পারি। পাশের ঘন জঙ্গলে একজন সাধু বাবা আছে, উনি হয়তো তোমাকে কোনো উপায় বলতে পারবে। মালতী তার আরেকটি মেয়ের কথা জানত না। মালতী তার মেয়েকে নিয়ে জঙ্গলে সাধু বাবার কাছে গেল। সাধু বাবা, আমার মেয়েকে বাঁচান, আমার স্বামী ওকে বাঁচতে দেবে না। মারে, আমি সব জানি, তুই কোনো চিন্তা করিস না। তোর মেয়ে আমার কাছে আমানত থাকবে। তোর স্বামী একদিন ঠিক বুঝবে, সময় হলে তুই তোর মেয়েকে পাবি। তোর জীবনে আরও একটি সত্যি আছে, সব সত্যি একদিন সামনে আসবে, শুধু সময়ের অপেক্ষা। এই কথা বলে সাধু বাবা অদৃশ্য হয়ে গেল। মালতী, আমার ছেলে কই? তুমি কাঁদছ কেন? কি হয়েছে তোমার? ওগো, আমাদের মেয়ে সন্তান হয়েছে। তুমি তো ছেলে চেয়েছিলে, তাই আমি মেয়েটাকে মাটির নিচে পুঁতে দিয়েছি। গ্রামের লোকজন জানলে তোমাকে খারাপ বলবে, সবাই জানার আগে পুঁতে ফেলেছি। কথাগুলো বলতে মালতীর বুকটা ফেটে যাচ্ছিল। বেশ করেছ, গ্রামের সবাইকে বলবো আমার মৃত সন্তান হয়েছিল। কি গো, তুমি কার বাচ্চা নিয়ে এসেছ? মানুষের বাচ্চা চুরি করেছ? মানুষের বাচ্চা চুরি করব কেন? আগে ঘরে চলো, তারপর তোমাকে বলছি। আমি মালতীর বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে কান্নার আওয়াজ শুনতে পেলাম। গিয়ে দেখি বাচ্চাটি কাঁদছে। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। এত ছোট্ট বাচ্চাকে কিভাবে ফেলে আসি? তাই নিয়ে আসলাম। যদি ওর বাবা মাকে পাই তাহলে দিয়ে দেব, আর যদি না পাই তাহলে ও আমাদের মেয়ে হয়ে থাকবে। হারে, কার যেন বুকের মানিক। দেখো, মেয়েটি দেখতে কি মিষ্টি। আজ থেকে ওকে আমরা মিষ্টি বলে ডাকব। সৃষ্টিকর্তার অশেষ কৃপা, হয়তো ওকে দিয়ে আমার সন্তানহীনতা কাটাবে। তারপর থেকে মালতীর এক মেয়ে মাধবের ঘরে মানুষ হল। চন্দ্রগড় রাজ্যের রানী চন্দ্রমুখী। তিনি ছিলেন নিঃসন্তান। সন্তানহীনতা তাকে কাঁদায়।
রানী, আমার রাজকার্যে মন নেই, তাই আমি কিছুদিনের জন্য জঙ্গল ভ্রমণে যাচ্ছি। মন ভালো হলে রাজ্যে ফিরে আসব। ততদিন তুমি সবকিছু সামলে নিও। জানি তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নেই। মহারাজ, আপনার মন ভালো না থাকার কারণ আমি এত বছর হয়ে গেল আমি একটি সন্তান আপনাকে দিতে পারিনি। তাই আমি বলছি, আপনি আবার বিবাহ করুন। রানী, তুমি এসব কি বলছো? সন্তানহীনতা তো তোমার একার কারণ না। সন্তান না হলে সেটা শুধু নারীদের দোষ না, এতে পুরুষেরও দোষ থাকতে পারে। কিন্তু আমাদের এই সমাজ সন্তানহীনতার জন্য শুধু নারীদেরকেই দোষারোপ করে। এই কথা বলে রাজা চন্দ্রবর্মন চলে গেলেন। রাজা চন্দ্রবর্মন ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ ও কুসংস্কার বিরোধী। রাজা চন্দ্রবর্মন একা জঙ্গল ভ্রমণে বের হলেন। তিনি সঙ্গে কোনো সৈন্য নেননি। জঙ্গল পেরুতে রাজা চন্দ্রবর্মন খুব ক্লান্ত বোধ করল। তাই সে ঘোড়া থামিয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। ইনি হচ্ছেন চন্দ্রগড় রাজ্যের রাজা চন্দ্রবর্মন। খুব দয়ালু ও ন্যায়পরায়ণ রাজা, কিন্তু তিনি নিঃসন্তান। এক সাধুর আশীর্বাদে রাজা চন্দ্রবর্মন সন্তান পাবেন। রাজা চন্দ্রবর্মনের বিশ্রাম নিতে একটু তন্দ্রা এসেছিল। পাখিদের কথায় রাজা চন্দ্রবর্মনের তন্দ্রা কেটে যায়। রাজা ঘোড়া নিয়ে আবার গভীর জঙ্গলের দিকে যায়। রাজা চন্দ্রবর্মন সাধু বাবার কাছে পৌঁছাল। ক্ষমা করবেন সাধু বাবা, আমার জন্য আপনার ধ্যান ভঙ্গ হয়েছে। আমি জানতাম না আপনি এখানে ধ্যান করছেন। চন্দ্রবর্মন, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আমি জানি তোর মনে অনেক কষ্ট। আমি আশীর্বাদ করছি তোর মনের আশা পূর্ণ হবে। তবে তোর সামনে কঠিন পরীক্ষা। এই কথা বলে সাধু বাবা অদৃশ্য হয়ে গেল। রাজা চন্দ্রবর্মন গভীর জঙ্গলের মাঝে বাচ্চার কান্না শুনতে পেলেন। রাজা ঘোড়া থামিয়ে গিয়ে দেখেন, হে বাঘ, তুমি শিশুটিকে মেরো না। শিশুটির পরিবর্তে তুমি যা চাও আমি তাই দেব তোমাকে। বেশ, এক শর্তে আমি শিশুটিকে ছেড়ে দেব। বাঘের কথা শুনে রাজা চন্দ্রবর্মন একটু অবাক হয়ে গেল। একটু ভেবেই রাজা বলল, তোমার শর্ত বলো, আমি যে কোনো শর্ত মানতে রাজি। শিশুটির পরিবর্তে আমি তোকে খেতে চাই। বেশ, আমি তোমার শর্তে রাজি। আমাকে খেয়ে নাও। তবে আমার একটি শর্ত আছে। আমাকে একটু সময় দিতে হবে। আমি শিশুটিকে রানীর কাছে দিয়ে চলে আসব। তারপর আমাকে খেও। আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আমি রাজা চন্দ্রবর্মন কখনো কথার খেলাপ করি না। বেশ, আমি তোকে বিশ্বাস করে ছেড়ে দিলাম। তুই শিশুটিকে রেখে আবার চলে আসবি। আমি তোর অপেক্ষায় থাকব। মনে রাখিস, যদি কথার খেলাপ করিস তাহলে ঘোর অমঙ্গল হবে তোর। তারপর রাজা চন্দ্রবর্মন শিশুটিকে নিয়ে রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। রাজা চন্দ্রবর্মন রাজমহলে ফিরে এলো। মহারাজ, আপনার কোলে এই শিশু কার? এই শিশু কোথায় পেলেন? দেন আমার কোলে। রানী, এক সাধু বাবার আশীর্বাদ। এতদিন পরে সৃষ্টিকর্তা আমাদের মনের আশা পূর্ণ করল। আজ থেকে এই শিশু আমাদের কন্যা, চন্দ্রগড় রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। আমার অবর্তমানে রাজকন্যা চন্দ্রবালা রাজ্য শাসন করবে। এই কথা বলে রাজা চন্দ্রবর্মন চলে গেলেন। রানী চন্দ্রমুখী চন্দ্রবালাকে পেয়ে অনেক খুশি। হে বাঘ, এখন আমাকে খেয়ে ফেলো।
আমাকে খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। চন্দ্রবর্মন, আমি তোকে পরীক্ষা করলাম। পরীক্ষায় তুই পাশ করেছিস। শিশুটির জন্য তুই উপযুক্ত। আজ থেকে এই শিশু তোর সন্তান হয়ে থাকবে। রাজা চন্দ্রবর্মন মহলে ফিরে এলেন। রাজকন্যা চন্দ্রবালাকে পেয়ে রাজা রানীর খুশিতে দিন কাটতে লাগল। এদিকে আবার মালতীর কোলজুড়ে এলো ছেলে সন্তান। মালতী, আমি অনেক খুশি। আমার ছেলে হয়েছে, আমার বংশের উত্তরাধিকার এসেছে। তুমি দেখবে ছেলেকে নিয়ে আমরা অনেক সুখে থাকব। রামুর কথাগুলো যেন মালতীর বুকে আঘাত হানছে। বাবা রাজেশ, তোর বাবার ঔষধ আনিসনি? 2 দিন হলো ঔষধ শেষ হয়েছে। ডাক্তার বলেছে নিয়মিত ঔষধ না খেলে তোর বাবা আরও অসুস্থ হয়ে পড়বে। ওহো মা, বাবা বুড়ো হয়ে গেছে। অযথা রোজ রোজ ঔষধ কিনে টাকা নষ্ট করার কি দরকার? সে তো আর সুস্থ হবে না। তাছাড়া বাবার চিকিৎসা করে সব শেষ করলে হবে? আমারও তো ভবিষ্যৎ আছে। এই কথা বলে রাজেশ চলে যায়। এদিকে রাজেশের কথা শুনে রামুর চোখ দিয়ে পানি পড়ছে। যে ছেলের জন্য রামু এত কিছু করল, আর সেই ছেলে আজ। মালতী ও রামু কয়েকদিনের জন্য মাধবের বাড়িতে বেড়াতে আসে। ফেরার সময় মাধবের মেয়ে মিষ্টির জন্য মালতী ও রামুর খুব কষ্ট হচ্ছিল। তাদের মেয়েটা থাকলে হয়তো মিষ্টির মতোই হতো। রামু ও মালতী ঘুরতে ঘুরতে চন্দ্রগড় রাজ্যে আসে। রামু খুব অসুস্থ হয়ে পড়ে। রাজকুমারী চন্দ্রবালা মালতী ও রামুকে দেখে কাছে আসে। আপনারা কে? ওনার কি হয়েছে? মা, আমরা বড় অসহায়। আজ কয়েকদিন থেকে অনাহারে, তাই উনি অসুস্থ হয়ে পড়েছে। তুমি কি একটু খাবার দেবে? দাসী, যাও খাবার নিয়ে আসো। আপনাদের কোনো সন্তান নেই? বৃদ্ধ বয়সে আপনারা এভাবে পথে পথে ঘুরছেন কেন? মা, আমাদের এক ছেলে আছে। সে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনাদের কোনো মেয়ে? মা, আমাদের এক মেয়ে ছিল। সে এখন কোথায়? রাজকুমারী চন্দ্রবালার কথা শুনে রামু বলল, সে থাকলে ঠিক তোমার মতোই হতো, কিন্তু আমরা তাকে মেরে ফেলেছি। পাপ করেছি, আর এখন পাপের শাস্তি পাচ্ছি। সেই সময় সেখানে সাধু বাবার আগমন ঘটল। মা, আমি বলেছিলাম একদিন তোর স্বামী ঠিক বুঝবে। আজ সেই সময় এসে গেছে। সে আজ অনুতপ্ত তার ভুলের জন্য। আমার কাছে রাখা তোর আমানত, তোর মেয়ে আজ তোর সামনে। এই রাজকুমারী তোর সেই মেয়ে। তোর জীবনে আরও একটি সত্যি আছে। সেই দিন তুই 2টি যমজ মেয়ে প্রসব করেছিলি। তোর আরও এক মেয়ে তোরই ভাই মাধবের ঘরে মানুষ হয়েছে। মিষ্টি তোর মেয়ে।